দর্শক আপনারা জানেন আজকে আমাদের প্রিয় একাত্তর টেলিভিশন 15 বছরে পা রাখলো। গতকাল রাত 12টার পর থেকেই আসলে একাত্তর টেলিভিশনের যে এই বিশেষ ক্ষণ সেটা আমরা উদযাপন করছি এবং আমাদের যে দর্শক রয়েছেন আপনারা তাদেরকে সাথে নিয়ে আমরা আসলে এই উদযাপন করছি। তো আমাদের যে বর্ষপূর্তির আয়োজন সেই আয়োজনে আমার সহকর্মী রাশেদ আনিস রয়েছেন আরেক স্টুডিওতে। আমরা সরাসরি সেখানে তার কাছে চলে যেতে চাই। 14 পেরিয়ে 15 বছরে পদার্পণ করলো একাত্তর টেলিভিশন, যাদের নেতৃত্বে গণ অভ্যুত্থান হয়েছিল এবং যাদের ডাকে গণজোয়ার নেমে এসেছিল 5 আগস্ট 2024 সালে, সেই তরুণদের দল এনসিপি এবার একাত্তরকে শুভেচ্ছা বার্তা জানাতে এসেছেন। আমি আমাদের শ্রদ্ধেয় সিও এবং হেড অফ নিউজ শফিক আহমেদের কাছে দিচ্ছি। তিনি আসলে কথা বলবেন এবং অনুভূতি জানবেন। ধন্যবাদ রাশেদ আনিস। মূলত সেই আন্দোলন এবং আন্দোলন পরবর্তী যখন মুক্ত গণমাধ্যম, তখন রাশেদ আনিসের একজন সংবাদকর্মী, একজন রিপোর্টার হিসেবে এনসিপির সকল অনুষ্ঠান, সারা দেশের যে সফর, সারা দেশের মানুষের সাথে তাদের যে যোগাযোগ, সেই যোগাযোগের একটা অন্যতম মাধ্যম হয়ে উঠেছিল একাত্তর টেলিভিশন। নিশ্চয়ই সেই ধারা আমরা আগামীতেও, অর্থাৎ 15তম বছরেও আমরা সেটা অব্যাহত রাখব এবং আমরা কোনো বিশেষ দল বা বিশেষ পক্ষের হয়ে কোনো সংবাদ পরিবেশন করব না, এরকমটি একটি অঙ্গীকার একাত্তর টেলিভিশনের সম্পাদকীয় নীতিতে আছে, পরিবর্তিত সম্পাদকীয় নীতিতে। এবং যার নেতৃত্বে এই যে ব্যানারে, অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেই আন্দোলন আজকে রাজনৈতিক দলে রূপান্তরিত হওয়ার পর তারা যেমন সংসদে ভূমিকা রাখছে, একই রকমভাবে তারা তাদের রাজপথেও যে দাবি, যে বৈষম্য মুক্ত সমাজ, বৈষম্য মুক্ত দেশ, গণতান্ত্রিক বাংলাদেশ যে বিনির্মাণে তাদের যে আকাঙ্ক্ষা, এবং সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য প্রায় 1,500-এর মতো নারী, শিশু, এমনকি যুবক, স্কুল পড়ুয়া, শিক্ষার্থী সহ প্রাণ দিয়েছেন। 2,000-এর মতো মানুষ, যার মধ্যে বিভিন্ন বয়সের মানুষ আছে, যারা অঙ্গহানি হয়েছে, এখনও অনেকে চিকিৎসাধীন রয়েছেন। তাদের রক্তের বিনিময়ে, তাদের এই, আমরা বলবো যে তাদের এই ত্যাগের বিনিময়ে আজকে একাত্তর টেলিভিশন সহ দেশের গণমাধ্যমগুলো একটি মুক্ত সাংবাদিকতার সুযোগ পেয়েছিল। সেই সুযোগকে আমরা কাজে লাগাতে চাই এবং সেই সুযোগে আন্দোলনের অন্যতম যিনি প্রধান ছিলেন জনাব আক্তার হোসেন, যদিও তিনি আমার নিজের জন্মস্থান আমার রংপুরের, তার নির্বাচনী এলাকা রংপুর 4, মাননীয় সংসদ সদস্য, তিনি মানুষের ভোটে নির্বাচিত হয়েছে, এটিও তাদের আন্দোলনের দাবি ছিল। সেই ভোটের মাধ্যমে নির্বাচিত সংসদ সদস্য জনাব আক্তার হোসেন এবং সদস্য সচিব এনসিপি, আপনাকে স্বাগত জানাচ্ছি একাত্তর টেলিভিশনের এই শুভক্ষণে আসার জন্য। একই রকমভাবে আবদুল্লাহ আল আমিন, সংসদ সদস্য নারায়ণগঞ্জ 4, তিনি একজন সৌভাগ্যবান ব্যক্তি, তরুণ ব্যক্তি। নারায়ণগঞ্জে অনেক দলের অনেক ধরনের প্রার্থী ছিলেন, কিন্তু তাদের মধ্য থেকে জনগণের মধ্যে আস্থা করে নেয়ার একটি জায়গা তৈরি করে নিয়েছেন আবদুল্লাহ আল আমিন। সংসদে তার ভূমিকা এবং বিরোধী দল হিসেবে এনসিপির যে ভূমিকা, তা নিঃসন্দেহে এরই মধ্যে তারা জনগণের মধ্যে প্রভাব ফেলেছে। একই রকমভাবে এনসিপির জাহিদা হাসান, সভাপতি জাতীয় ছাত্র শক্তি, তাদের ছাত্র সংগঠনের তিনি কাজ করছেন, এবং আলাউদ্দিন এনসিপির অন্যতম নেতা, এবং মুনিরা শারমিন। অর্থাৎ আমরা জানি যে এনসিপির অসংখ্য নেতাকর্মী ঢাকায়, তাদের আজকে যেমন সংসদ শুরু হবে একটু পরেই অধিবেশন, সেই অধিবেশনে যোগ দেবেন এই 2জন সংসদ সদস্য। একই রকমভাবে অন্য সংসদ সদস্যরা তারাও সংসদে যোগ দেবেন, এবং যারা রাজনৈতিক কর্মী আছে, বিশেষ করে রাজনৈতিক নেতা আছে এনসিপির, তারা তাদের রাজনৈতিক কর্মসূচি থেকে এখন পর্যন্ত সরে আসেনি। তারা যে দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন করেছে, সেই দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চালিয়ে যাবার তারা ঘোষণা দিয়েছেন। এবং আজকের এই শুভক্ষণে কথা না বাড়িয়ে আমরা আসলে শুনতে চাই এনসিপির সদস্য সচিব, মাননীয় সংসদ সদস্য রংপুর 4 থেকে নির্বাচিত জনাব আক্তার হোসেন, আপনার কাছেই জানতে চাই একাত্তর টেলিভিশনের আগামী দিনগুলোতে, বিশেষ করে 15তম বছর, আমরা আরও বহু বছর চলতে চাই, সেই বহু বছরের শুরুটা কেমন হওয়া উচিত? 15তম বছর থেকে আপনি যদি সেই কথাগুলো আমাদের দর্শকদের উদ্দেশ্যে, আমাদের উদ্দেশ্যে বলেন। একাত্তর টিভির 15তম বছরের শুভেচ্ছা। শফিক ভাই, আপনাকেও শুভেচ্ছা। অতীতের দিনগুলোকে পেছনে ফিরে আমরা সামনের দিকে অগ্রসর হওয়ার একটা যাত্রায় রয়েছি, ঠিক সেরকম একটা মাহেন্দ্রক্ষণে
15তম একটা বছরের জার্নি 71 টিভির অতীতের যেসব ঘটনা প্রবাহ সেদিকে আমরা আর ফিরতে চাই না। আমরা মনে করি 24-এর অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে যে নতুন গণমাধ্যমের জাগরণ হয়েছে, যার মধ্য দিয়ে সাংবাদিকতা বাংলাদেশে একটা প্রাণ ফিরে পেয়েছে, যেখানে সাংবাদিকেরা তারা তাদের স্বাধীন সত্তা নিয়ে বাংলাদেশের জনগণের পক্ষে কথা বলতে পারবে, বাংলাদেশের হয়ে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশের মানুষের যে দীর্ঘদিনের অপ্রাপ্তিগুলো আছে সেগুলোকে তুলে ধরতে পারবে। সেরকম একটা সাংবাদিকতাই 71 টিভি বাংলাদেশের জনগণকে উপহার দেবে। এছাড়াও বাংলাদেশের নানা অঙ্গন নিয়ে 71 টিভির কাজ করার জায়গা রয়েছে। আমরা মূলত চাইব এই 15টা বছরের অভিজ্ঞতা সেটা যেন সামনের দিনে 71 টিভিকে জনগণের পাশে দাঁড়াতে সব থেকে বেশি ভূমিকা রাখে। এবং আমরা মনে করি কাজের ক্ষেত্রে যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাগুলোই সামনের দিনে মানুষকে আরও বেশি সমৃদ্ধ করে তোলে। আমরা সেই জায়গা থেকে আজকের দিনে আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকীতে 71 টিভিকে আমরা শুভেচ্ছা জানাই এবং আমরা একই সাথে শুভকামনা জানাই যে অতীতের দিনগুলোকে পিছনে ফেলে এসে সামনের দিনে 71 টিভি বাংলাদেশের সাংবাদিকতায় ন্যায্যতাকে ধরে রেখে বাংলাদেশে কোনো পক্ষপাতিত্ব না করে বরং গণতন্ত্রের যাত্রাকে সমুন্নত রাখতে যে সাংবাদিকতা কোনো ভয় ডরকে মাথা পেতে নেবে না, বরং সামনের দিকে যে কোনো দলের পক্ষপাতিত্ব নয়, কারো পক্ষপাতিত্ব না করে বরং নিরপেক্ষভাবে যে সাংবাদিকতার মধ্য দিয়ে মানুষকে ধারণ করা যায় সেই সাংবাদিকতাই হয়ে উঠবে 71 টিভির মূল লক্ষ্য। ধন্যবাদ এবং স্বাগত আপনাদেরকে। একই সাথে আপনার একটু পরেই সংসদ অধিবেশন শুরু হচ্ছে, যেটি গণতন্ত্রের তীর্থস্থান। সেখানে জনগণের কথা এনসিপি তাদের নির্বাচিত সংসদ সদস্যরা বলবেন, সেই উদ্দেশ্যে তারা কিছুক্ষণের মধ্যেই তাদেরকে সংসদ অধিবেশনে যোগ দিতে হবে। আমাদের এখানে আরেকজন এনসিপির সংসদ সদস্য রয়েছে, যিনি আমি বলবো যে নারায়ণগঞ্জের মতো জায়গায় এনসিপির একজন সংসদ সদস্য নির্বাচিত হওয়া এটি খুবই দুষ্কর ব্যাপার ছিল। জনাব আব্দুল্লাহ আমিন, যিনি মাননীয় সংসদ সদস্য নারায়ণগঞ্জ 4, আমরা তার কাছ থেকে খুব সংক্ষেপে জানতে চাইব যে আজকের এই শুভক্ষণ 71 টেলিভিশন একটা সংবাদ ভিত্তিক টেলিভিশন, সারাক্ষণ সংবাদ এবং সত্য সংবাদ দিয়ে 71 এগিয়ে যেতে চায়, আপনাদের পাশে চায়। ধন্যবাদ 71 টেলিভিশনকে এবং আজকে শুভেচ্ছাও জানাই 14 থেকে 15 বছরে পদার্পণ। 71-এর যত কলাকুশলী আছেন, সাংবাদিক ভাইয়েরা আছেন, দর্শকবৃন্দ আছেন, সবাইকে শুভেচ্ছা। সেই সাথে আমরা যেটা বলবো যে এনসিপি মনে করে গণমাধ্যম কোনো দলের বা সরকারের মুখপাত্র হবে না, গণমাধ্যম হবে জনগণের মুখপাত্র। বাংলাদেশের অরিজিনাল অবস্থার রিফ্লেকশনটাই গণমাধ্যমে থাকা উচিত। এই প্রক্রিয়ায় মুক্ত গণমাধ্যম, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা যাতে 71 টেলিভিশন চালিয়ে যায়, এই আশাবাদ আমরা ব্যক্ত করি এবং সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। ধন্যবাদ আপনাকে। এবং আমরা এখানে একটা ব্যাপার আমরা বলছি যে 71 টেলিভিশন শুধুমাত্র পুরুষতান্ত্রিক টেলিভিশন নয়, এটা নারীদের অধিকার, নারীদের সমান ক্ষমতায়ন সেটিতে বিশ্বাস করে। কারণ এনসিপিও তাদের আন্দোলনে যে নারীদের যে ভূমিকা, বিশেষ করে আমাদের নারী শিক্ষার্থীদের যে ভূমিকা ছিল তা অতুলনীয় এবং কোনো অংশেই তারা পিছনে ছিল না। সে কারণেই আজকের এই অনুষ্ঠানে মুনিরা শারমিন তিনি আছেন আমাদের সাথে। আমরা তার কাছে খুব সংক্ষেপে জানতে চাইব, যেহেতু আমাদের অনুষ্ঠানের সময়সীমাই সংক্ষিপ্ত, সুতরাং আপনাকেও সংক্ষিপ্তভাবে 71-এর প্রতিক্রিয়া। ধন্যবাদ সকলকে, অসংখ্য ধন্যবাদ যারা এই 71 টেলিভিশনের সাথে গত 14 বছর ছিলেন এবং এই 15 বছরের পদার্পণ উপলক্ষে তাদের সকলকে শুভেচ্ছা, যারা আসলে ক্যামেরার পেছনে কাজ করেন এবং যারা আসলে এই সংবাদ প্রচার এবং বিভিন্ন টক শো থেকে শুরু করে সব প্রচারের মাধ্যম হিসেবে যারা পেছনে কাজ করেন। আমরা মনে করি যে সত্যিকার অর্থে
যে কোনো গণমাধ্যম তার সবচেয়ে বড় সম্পদ হচ্ছে আস্থা, সাধারণ মানুষের আস্থা। সুতরাং আমরা চাই যে কোনো গণমাধ্যম তার এই সম্পদটা যত আসলে শক্ত হবে, সেই গণমাধ্যম আসলে তত বেশি ধনী। সুতরাং এই জায়গা থেকে আমি মনে করি যে আমরা রাজনৈতিক দল হিসেবে তো আমাদের বক্তব্য এখানে উপস্থাপন করি, সেই বিষয়গুলো সাধারণ জনগণের সাথে সম্পৃক্ত করানো, সেগুলো প্রচার করা, এটা যেরকম একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এবং সাধারণ মানুষের আস্থা অর্জন করা এবং একেবারে নিরপেক্ষ জায়গা থেকে, এটি আসলে আমার মনে হয় যে গণমাধ্যম হিসেবে ৭১ টেলিভিশন ভবিষ্যতেও করে যাবে। এবং আমি আসলে এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আবারও শুভকামনা জানাচ্ছি ৭১ টেলিভিশনকে। সকলকে অসংখ্য ধন্যবাদ। ৭১ টেলিভিশনের একজন অন্যতম, আমি বলবো যে আমাদের সহকর্মীর মতোই, অর্থাৎ এটি সংবাদভিত্তিক টেলিভিশন যখন নেতাদের বিভিন্ন বক্তব্য দরকার হয় তখন আমাদের সাথে সার্বক্ষণিক থাকেন, আমরা তাকে পাই। আলাউদ্দিন, আপনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। একই রকমভাবে যারা উপস্থিত হয়েছেন প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমরা এ পর্বে কেক কাটার মধ্য দিয়ে এবং ফুলেল শুভেচ্ছা গ্রহণের মধ্য দিয়ে আমরা এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করতে যাচ্ছি। দর্শক, আমরা ফুলেল শুভেচ্ছা আমাদের এনসিপির পক্ষ থেকে ৭১ টেলিভিশনের হেড অফ আউটপুট এবং হেড অফ ডিজিটাল শিবলি এবং শরীফ, আপনারা দুজন একটু গ্রহণ করবেন। একই রকমভাবে আমাদের দুজন সহকর্মী আছেন, বিশেষ করে রাশেদ আনিস এবং রুহুল আমিন রিপন। তাদেরকে আহ্বান করছি যে আপনারা সবাই মিলে এবার কেক কাটার মধ্য দিয়ে এনসিপির এই শুভেচ্ছা এবং এই 15 বছরের পদার্পণ, এটিকে আপনারা যুক্ত হবেন। একটু কেক খাওয়া দিলেন না রিপনকে একটু কেক খাওয়া দিতে হবে তো, রিপন একটু খাওয়া দিবে, মানে একমাত্র হাদির অনুসারী। এবার আমরা বলতে চাই যে কেক কাটার পর্ব প্রায় শেষ পর্যায়ে। আমরা ফুলেল শুভেচ্ছার মাধ্যমে ফুলেল শুভেচ্ছার শেষে আমরা এনসিপির পক্ষ থেকে ৭১ টেলিভিশনের প্রতি যে শুভকামনা তারা জানালেন, সেটিকে তাদের পরামর্শ আমরা গ্রহণ করব এবং একই রকমভাবে আগামী দিনের পথ চলায় আমরা সেই কথাগুলোকে সামনে নিয়ে আমরা পাথেয় হিসেবে নিয়ে আমরা এগিয়ে যাব দর্শকের আস্থা অর্জনে এবং মানুষের ভালোবাসা দিয়েই ৭১ টেলিভিশন তার অগ্রযাত্রাকে আরও শানিত করবে। আমরা ফিরে যাচ্ছি আমাদের নিয়মিত সংবাদ যোগে। দর্শক, আমরা ফিরে এলাম আবারও আমাদের নিয়মিত সংবাদ সংযোগে, এবং আমরা ছিলাম আমাদের নিচের প্রোগ্রামের স্টুডিওতে। এবং আপনারা জানেন ৭১ টেলিভিশন 14 বছর পার করে 15 বছরে পা রেখেছে, এবং এভাবেই দিনভর বিভিন্ন রাজনীতিবিদ, রাজনৈতিক দল, বিশিষ্টজনরা আসবেন, তারা শুভেচ্ছা জানাবেন, এবং আমরা আসলে সেই শুভেচ্ছা আপ্লুত হয়ে নতুন করে অঙ্গীকার নিয়ে সামনের পথ চলা নতুন করে, এবং একই সাথে আমরা দর্শকদের সাথেও আমাদের এই উদযাপনটা ভাগাভাগি করে নিচ্ছি। একদম। ফিরছি সংবাদে। প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরে দুদেশের গুরুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে বলে মন্তব্য করেছেন প্রবাসী বাংলাদেশিরা। সফরকালে মালয়েশিয়ায় কর্মী বাড়ানোর ব্যাপারে উদ্যোগ নেবেন বলে আশা প্রকাশ করেন তারা। পাশাপাশি প্রবাসে নানা কারণে অনিয়ম হয়ে পড়া কর্মীদের বৈধতা দিতে প্রধানমন্ত্রী আলোচনা করবেন বলে প্রত্যাশা তাদের। মালয়েশিয়া থেকে আমাদের সহকর্মী মোস্তফা ইমরান রাজু জানাচ্ছেন বিস্তারিত। সরকার গঠনের পর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত এখনকার সরকার। 2 দিনের এ সফরকে ঘিরে রাজধানী কুয়ালালামপুর ও পুত্রজায়ার গুরুত্বপূর্ণ সড়কে উঠছে বাংলাদেশ ও মালয়েশিয়ার পতাকা। এ সফরে দারুণ উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরা। তাদের আশা, এ সফরের মাধ্যমে মালয়েশিয়ায় থাকা বাংলাদেশিদের নানা সমস্যার সমাধান হবে, পাশাপাশি তাদের কাজের পরিবেশ নিরাপদ হবে। প্রধানমন্ত্রীর প্রতি আকুল আবেদন আছে, বলতে চাই যে এদেশে অনেক লোক অবৈধ আছে, তারা বৈধতার জন্য প্রধানমন্ত্রী যেন
কথা বলে। প্রবাসীরা যে এত আনন্দিত গর্বিত যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রথম সফর মালয়েশিয়ায়। বাংলাদেশি যারা অবৈধ আছেন তাদেরকে বৈধকরণের জন্য হয়তো চেষ্টা করবেন, বা আমরা আমাদের সমস্যার কথা তুলে ধরবো। আমাদের বাংলাদেশের ব্যবসা বাণিজ্য সহ শিক্ষা এবং প্রবাসী শ্রমিক রপ্তানির ব্যাপারে আশানুরূপ ফল আমরা পাবো। আজকে মালয়েশিয়ার রোডে ঘাটে বাংলাদেশের পতাকা যেভাবে উঠতেছে, নিজের কাছে খুব আনন্দ লাগতেছে, ভালো লাগতেছে। এদিকে প্রথম বিদেশ সফরে মালয়েশিয়াকে বেছে নেয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান প্রবাসীরা। এ সময় প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ এ সফরে দুদেশের বাণিজ্যিক সম্পর্ক আরও মধুর হবে বলে আশা প্রকাশ করেন তারা। প্রধানমন্ত্রী তারেক রহমান ঠিক এমন সময় মালয়েশিয়ায় আসছেন যখন অভিবাসীদের উপর বেশ কঠোর অবস্থানে মালয়েশিয়া সরকার। শহর থেকে গ্রাম, এক রাজ্য থেকে অন্য রাজ্য প্রায় প্রতিদিনই চলছে কাগজপত্রবিহীনদের ধরতে প্রশাসনের কঠোর অভিযান। আর এসব অভিযানে আটকদের একটা বড় অংশ বাংলাদেশি। মুস্তফা ইমরান রাজু, ৭১, পুত্রজায়া, মালয়েশিয়া। বলছিলাম 15 বছরে পা রাখলো একাত্তর টেলিভিশন। এই মাহেন্দ্রক্ষণে একাত্তরের সঙ্গী দেশ বিদেশের সকল স্তরের এবং শ্রেণী পেশার মানুষ প্রিয় টিভির শুভ দিনটিতে শুভেচ্ছায় ভাসাচ্ছেন তারা। কেক কেটে একাত্তরের পরিবারের সঙ্গে আনন্দে যুক্ত হচ্ছেন সাংবাদিক, রাজনৈতিক নেতাকর্মী, শিল্পী ও শুভানুধ্রীরা। অতিথিদের স্বাগত জানাতে উপস্থিত থাকছেন টেলিভিশনটির চেয়ারম্যান মোস্তফা কামাল ও হেড অফ নিউজ ও সিওও শফিক আহমেদ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন দিয়ে যাতে জনমানুষের আরও কাছে যেতে পারে একাত্তর, সেই প্রত্যাশা সবার। 2012 সালের এই দিনে সংবাদ নয় সংযোগ স্লোগান সামনে নিয়ে যাত্রা শুরু করে দেশের প্রথম হাই ডেফিনেশন টেলিভিশন একাত্তর। এই মুহূর্তে আমার ভাবনা হচ্ছে ৭১ টিভির একটা গণতান্ত্রিক সংস্কার তৈরি চলছে। এইটা জনগণের একটা গণমাধ্যম, সরকারের পক্ষে অতীত কোনো ফেসিবাদের দোষর হবে। ৭১ টিভি জনগণের গ্রহণ করে নেবে যদি ৭১-এর মতো কৃতজ্ঞতা জানাই যে বাংলাদেশের টেরিস্ট্রিয়াল গণমাধ্যম জগতে, ইলেকট্রনিক গণমাধ্যম জগতে একটা নতুন ধারা তৈরি করেছে একটা এবং এটা খুবই গ্রহণযোগ্য যে বাংলাদেশের তথ্য প্রযুক্তির ব্যবহার তুলনামূলকভাবে ৭১ টিভি একজন পথপ্রদর্শক হিসেবে কাজ করে। ৭১ প্রকৃতপক্ষে গণমাধ্যমের স্বরূপ অনুসরণ করছে, জনগণের কণ্ঠস্বর হিসেবে থাকে। সময় পরিবর্তনের সাথে সাথে জনজ আকাঙ্ক্ষা এবং রাষ্ট্রের বৃহত্তর কল্যাণ নিশ্চিত করবার জন্য গণমাধ্যম হিসাবে ৭১-এর একটা সোচ্চার ভূমিকা থাকে। ৭১ টিভির এই অগ্রযাত্রা অ্যাকচুয়ালি সারা বাংলাদেশের জন্য একটা মাইন্ড ফলো হয়ে আছে। আজকের এই জন্মদিনে আমি ৭১ টেলিভিশনের সকল কর্মকর্তাদেরকে এবং ৭১ পরিবার সবাইকে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমার প্রত্যাশার জায়গা থাকবে ৭১ টেলিভিশন কোনো ব্যক্তি কিংবা কোনো গোষ্ঠী কিংবা কোনো সম্প্রদায়ের প্রতিনিধিত্ব না করে যেন জনগণের প্রতিনিধিত্ব করে। প্রত্যেকটি মুহূর্তে তারা যে সঠিকভাবে দেশ সেবা করছে, আমি আশা করি ৭১ এই পথে চলবে, তাহলে দেশ উপকৃত হবে, গণতন্ত্র উপকৃত, জনগণ উপকৃত হবে। দর্শক, আপনাদের ভালোবাসার ৭১ টেলিভিশন আজ 14 পেরিয়ে 15-তে। এ যাত্রায় যেমন ছিল একদল সংবাদকর্মীর সংবাদের পেছনে ছুটে চলার নির্ভীকতার গল্প, ঠিক তেমনই আছে একটি সংকটময় সময় পার করে ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো ফিরে আসার গল্প। ৭১-এর জন্মদিনে সহকবি রিফাত আহমেদের ছবিতে বাকিরা জানাচ্ছেন ফারহানা ন্যান্সি। একটা গল্প শুরু হয়েছিল 14 বছর আগে। যেখানে প্রথম অধ্যায় থেকেই লেখা হয়েছিল একদল মানুষের স্বপ্নের কথা। সেখানে উঠে এসেছিল সাহসিকতা, অদম্যতা আর গণমানুষের জন্য সাংবাদিকতাকে ফেরি করার কথা।
সময়টা যখন এক যুগ পেরিয়ে, তখন প্রাণের ৭১ টেলিভিশন শুধু একটি সংবাদ মাধ্যম নয়, কোটি মানুষের আস্থার নাম। বৈশ্বিক ও আঞ্চলিক পরাশক্তিগুলোর চাওয়া পাওয়া আছে এই দেশের কাছে। দেশের প্রান্ত থেকে বিদেশের সীমান্তে, সংকট থেকে সম্ভাবনায়, সত্যের সন্ধানে উদ্গ্রীব একদল নির্ভীক সংবাদকর্মী। দল মত নির্বিশেষে সবাই দেশের উন্নতির স্বার্থে এক হয়ে সংবাদের প্রতিটি মুহূর্তে, মাঠে ঘাটে, দুর্যোগে আনন্দে, মানুষের বেঁচে থাকার গল্পে সবার আগে ৭১-এর সংবাদকর্মীদের ছুটে চলা। রঙিন জীবনের স্বপ্ন দেখিয়ে প্রথমে লিবিয়া, এরপর নেওয়া হয় গেম ঘরে। কিন্তু হঠাৎ রাজনৈতিক পট পরিবর্তনে গল্পে বিষাদ নামে অনাকাঙ্ক্ষিত এক অধ্যায় যোগ হয়। একরাশ অনিশ্চয়তা ভর করল। ২০২৪ সালের ৫ আগস্ট দুর্বৃত্তদের আগুনে পুড়ে ছাই ৭১ টেলিভিশন। ধ্বংসস্তূপের সামনে দাঁড়িয়ে প্রশ্ন উঠে, থেমে যাবে কি সত্যের কণ্ঠস্বর? প্রতিষ্ঠানটা আমরা যদি বলি বাংলাদেশটা আমাদের, জনগণ আমাদের, এরা আমাদের সবাই, এটাকে আমাদের মজুত রাখতে হবে, না হলে আমাদের কোনো দেয়ার ইজ নো ন্যাশনালিটি, দেয়ার ইজ নো পাসপোর্ট, দেয়ার ইজ নো নাথিং। পোড়া দেয়ালে লেখা হয় ভালোবাসার আর আবেগের অধ্যায়। এ যেন ছাই ভস্য থেকে ফিনিক্স পাখির মতো ফিরে আসা। আগুনে ভবন পুড়ে, কিন্তু সাহস আর ভালোবাসারা কি পড়ে? মাত্র একদিনের ব্যবধানে বিকল্প ব্যবস্থায় সাব অফিস থেকে আবারও শুরু নতুন করে। সীমিত সামর্থ্য, অসীম প্রত্যয় আর পেশাদার দায়িত্ববোধ নিয়ে শুরু হয় সংবাদ প্রচার। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে ৭১ টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন বিজনেস। ৭১ টেলিভিশনের এমন সংকটময় সময় যে মানুষটা পাশে ছিলেন, তিনি ৭১ টেলিভিশনের চেয়ারম্যান মোস্তফা কামাল। অভিভাবকের মতো আস্থার হাত বাড়িয়ে সংবাদকর্মীদের করেছেন অনুপ্রাণিত আর উজ্জীবিত। আমার সকল সহকর্মী তারা অত্যন্ত উজ্জীবিত ছিল। তারা সেখান থেকে যে কোনোভাবে হোক এটাকে জোড়াতালি দিয়েই আসলে আমরা শুরু করছি। তারপরে আমরা এটাকে এখন বর্তমানে আল্লাহর রহমতে একবারে লেটেস্ট ইকুইপমেন্ট দিয়া একটা সর্বাধুনিক টেলিভিশন সম্প্রসারণের জন্য যা যা প্রয়োজন আমরা ইতিমধ্যে সকল কিছু সংযোজন করেছি। এই পর্যায়ে আনার জন্য এটার সকল গুডউইল যদি হয়, যেটা সেটা আমার সকল সহকর্মীদের জন্য। গণমাধ্যমে আগে বিভিন্ন রকম আমাদের চাপ ছিল। আমরা অনেকেই আমাকে জানতে চায় যে এখন কোনো ওই ধরনের চাপ, কোনটা যাবে, কোনটা খবর যাবে না, এই জাতীয় কিছু। আমরা বর্তমানে এই ধরনের কোনো চাপ আমরা ওখানে অনুভব করছি না। ৭১ জানে সংবাদ থেমে গেলে থেমে যায় মানুষের জানার অধিকার। তাই পুরোদমে যখন এগিয়ে চলছে টিম ৭১, তখন অনুসন্ধানী প্রতিবেদনে উন্মোচিত হচ্ছে দুর্নীতি, ক্ষমতাকে প্রশ্ন করা, সত্যকে সামনে তুলে ধরা, কিংবা মানুষের সুখ দুঃখের খবরে একাত্মতা ৭১-এর। এই টিম ৭১-এর যিনি কাণ্ডারির চরিত্রে, যিনি বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে আসছেন, তার দৃঢ় উচ্চারণে উঠে আসে অপ্রতিরোধ ৭১-এর এগিয়ে যাওয়ার অঙ্গীকার। মুক্তিযুদ্ধের চেতনা থেকে শুরু করে জুলাই আগস্টের চেতনাকে ধারণ করে গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে সর্বাত্মক ভূমিকা রাখছে। অনিয়ম বা দুর্নীতির বিরুদ্ধে যেমন আমরা সোচ্চার, একই রকমভাবে যেসব ভালো কাজ হচ্ছে সেসবও আমরা ৭১ টেলিভিশনে সংবাদ আকারে উপস্থাপন করছি। ৭১ টেলিভিশনই প্রথম যে সংবাদময় সংযোগ, অর্থাৎ যে ঘটনার সাথে যারা যুক্ত অথবা যে ঘটনায় যারা ভিকটিম জায়গা পাবে ৭১ টেলিভিশনে। ৭১ টেলিভিশন সবার টেলিভিশন। কোটি দর্শকের ভালোবাসায় অর্জনের গল্পে যোগ হবে সত্য আর বস্তুনিষ্ঠ সংবাদ পৌঁছে দেওয়ার দায়বদ্ধতা। অদম্য সাহস, পেশাদারিত্ব আর সত্যের প্রতি অবিচল নিষ্ঠা নিয়ে ৭১ টেলিভিশন এগিয়ে যাবে বিশ্ব দরবারে। যত বাধাই আসুক, টিম ৭১-কে দমানো যাবে না। 11 তারিখের মধ্যে আমরা এটা অনারে চলে আসছি।
এবং এটা সম্ভব হচ্ছে আমাদের সহকর্মীদের অদম্য অনুপ্রেরণা, চেয়ারম্যান সাহেবের অনুপ্রেরণা, এবং উনি সারাটাক্ষণ আমাদের সাথে ছিলেন। ৭১ দমে না, ৭১ থামে না। দর্শক, পোড়া দেয়ালে জীবন ফিরিয়ে আনা এই টিম ৭১-এর ভালোবাসা আরও বহুদিন আপনাদের সাথে ভাগ করে নিতে চাই, আপনাদের সাথে নিয়ে পৌঁছাতে চাই বিশ্বচূড়ায়। ফারহানা ন্যান্সি, ৭১, ঢাকা। কেবল রাজধানী নয়, দেশের বিভিন্ন বিভাগীয় এবং জেলা শহরেও নানান আয়োজনে উদযাপন হচ্ছে ৭১ টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী। এসব আয়োজনের মধ্যে রয়েছে আলোচনা সভা, কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন আনন্দ অনুষ্ঠান। সহকর্মীদের তথ্য ও ছবিতে জানাতে চাই বিস্তারিতটা। হবিগঞ্জ প্রেস ক্লাবে কেক কেটে ৭১ টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, সাধারণ সম্পাদক সহ জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা। অতীতের মতোই আমরা মনে করি যে আগামী দিনগুলোতেও ৭১ টিভি দেশের সাধারণ মানুষের কথা বলবে, দেশের মানুষের কল্যাণের কথা বলবে, দেশের উন্নতির কথা বলবে। আমি একজন মুক্তিযোদ্ধা, এই নামটির প্রতি কিন্তু আমার একটি দুর্বলতা রয়েছে, কারণ ৭১-এর সাথে এটা মিল রয়েছে। আনন্দ ঘন পরিবেশে রাজবাড়িতে ৭১ টিভির জন্মদিন উদযাপন হয়েছে। ১৪ পেরিয়ে ১৫ বছরে পদার্পণ উপলক্ষে শনিবার রাত ১২টা ১ মিনিটে ৭১ টিভির রাজবাড়ি কার্যালয়ে কেক কেটে জন্মদিনের শুভ সূচনা করেন জেলায় কর্মরত সাংবাদিকেরা। ভোলায় ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে ৭১ টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়েছে। সকালে ইলিশা জেলেপাড়া মৎস্যঘাটে মেঘনা নদীর তীরে জেলেদের অংশগ্রহণে কেক কেটে দিবসটি উদযাপন হয়। আমরা চাই যে ৭১ টেলিভিশন জেলেদের কথা বলবে, ৭১ টেলিভিশন অসহায় হতদরিদ্র মানুষের কথা বলবে। আমরা সাধারণ জেলে, হ্যাঁ, এতে আজকে ৭১ টিভি পালন করছে, আমরা এই খুশি। ৭১-এর ১৫তম বর্ষে পদার্পণ উপলক্ষে বরিশাল অফিসে শুভেচ্ছা জানাতে এসেছিলেন রাজনীতিবিদ, কবি, সাংবাদিক সহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ৭১কে আমরা মনে করি যে এটি এখন পর্যন্ত তার বস্তুনিষ্ঠতা বজায় রাখছে, আর আমাদের চাওয়া হচ্ছে দক্ষিণাঞ্চলের জন্য আরো বেশি সময় ৭১ আমাদেরকে দিক। নড়াইলে প্রেস ক্লাবে উৎসবমুখর পরিবেশে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে ৭১ টিভির জন্মদিন উদযাপন হয়েছে। নাটোরে জন্মদিনে শহরের স্বপ্নকলি স্কুলে ছোট ছোট শিশু শিক্ষার্থীদের অংশগ্রহণে কেক কাটা, শুভেচ্ছা বিনিময় এবং ৭১ টেলিভিশনের উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়। কুষ্টিয়ার যুগীপুর নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লা বোর্ডিংয়ে ২ শতাধিক এতিমের সাথে ৭১ টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়েছে। ৭১ টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী মেহেরপুর প্রেস ক্লাবে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। খেলাযোগ, সংবাদযোগ এবং কিছু কিছু তাদের প্রোগ্রাম ছিল, যেটা কিন্তু বেশ জনপ্রিয় হয়েছিল, এখনও জনপ্রিয় আছে নিশ্চয়ই। তো আমি মনে করি যে ১৪ বছর পেরিয়ে এই ১৫তম বছরে এসে ৭১ টিভি তাদের যে উদ্দেশ্য, তাদের যে সংকল্প, সেক্ষেত্রে তারা সফল আমি মনে করি। চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে জন্মদিনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এতে রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ঝিনাইদহে ৭১-এর জন্মদিনে প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, ৭১ মুক্তিযুদ্ধের চেতনা দেশের ভূখণ্ড ও স্বাধীনতা প্রেমী মানুষের কথা বলে। ৭১ টিভি তার নিজস্ব চিন্তা চেতনার স্বাধীনতায় বিশ্বাস করে, পত্রপত্রিকা গণমাধ্যমকে স্বাধীন করে দেওয়ার নীতিতে তিনি বিশ্বাসী। সেই বিশ্বাসের জায়গা থেকে আমরা চাই সত্য এবং নিষ্ঠা এবং সঠিক সংবাদ পরিবেশন করুক, এইটি আমাদের প্রত্যাশা। টাঙ্গাইলের কালীহাতিতে ইছাপুর শেরে বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে ৭১-এর জন্মদিন উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন হয়। আমরা সবাই দেখি, এই চ্যানেলটা নিয়মিত দেখি, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে। ৭১ টিভির জন্য অনেক অনেক শুভকামনা। এবং পূর্বের ন্যায় ধারাবাহিকতা বজায় রেখে অবশ্যই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন এবং একই সঙ্গে আরো ভালোভাবে আমাদের সমাজের যে অসঙ্গতিগুলো আছে সেগুলো তুলে ধরে পুলিশ প্রশাসনের সাথে সাধারণ মানুষের যে সেতু বন্ধন, সে বন্ধন তৈরিতে আরো বেশি সহায়তা করবেন। অনুষ্ঠানে শিক্ষার্থীরা মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে বিভিন্ন সচেতনতামূলক প্ল্যাকার্ড হাতে নিয়ে অংশগ্রহণ করে। হাসান আহমেদ, ৭১। চারকোলে ছবি এঁকে ৭১-এর জন্মদিনে শুভেচ্ছা জানালেন বরেণ্য শিল্পী রফিকুন নবী।
বললেন, ৭১ যেন প্রান্তজনের কথা বলে, ক্ষমতাকে চোখে আঙুল দিয়ে ভালো মন্দ বুঝিয়ে দেয়। একই সঙ্গে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনায় ৭১ সবসময় এগিয়ে থাকবে বলেও বিশ্বাস করেন রণবীর। বিশ্বাস করেন দেশাত্মবোধে সংস্কৃতিকে ছড়িয়ে দেবে ৭১। আরো জানাচ্ছেন পার্থ সঞ্জয়। চারকোলের কালো কালিতে তিনি টোকায় আঁকলেন না, বুদ্ধির দীপ্তিতে আঁকলেন কাক, তার পাশে সূর্য। আর তাতে ৭১-এর জন্মদিনে শিল্পী রফিকুন নবী জানিয়ে দিলেন তার ধ্রুপদী শুভেচ্ছা। ১৫ বছর ৭১ পা দিল, এতে আর সবার সাথে আমিও আনন্দিত বোধ করছি। সবাইকে অভিনন্দন। বললেন ৭১ যেন তৃণমূলের মানুষের পাশে দাঁড়ায়, প্রশ্ন করে ক্ষমতাকে। তৃণমূলের মানুষ যারা, প্রান্তিক হিসেবে মানুষ যারা, তাদের দিকে তাকাতে হবে, তাদের কথা বলতে হবে, তাদের ঘটনাবলী উপস্থাপন করা, এটা একটা প্রয়োজনীয় দিক। যে কোনো ক্ষমতা সেইটাকে চোখে আঙুল দিয়ে ভালো মন্দ বুঝিয়ে দেওয়া, এটা মিডিয়ার উচিত কর্ম হবে বলে আমার মনে হয়। অবাধ তথ্য প্রবাহের এই সময়ে বিশ্বে যখন চলছে মিডিয়ার ডিজিটাল ট্রান্সফরমেশন, তখন দেশ কাল সময়ের বিবেচনায় ৭১-এর সংবাদ বস্তুনিষ্ঠ দাবি করে এই গুণিন বলছেন, প্রযুক্তি স্বতঃস্ফূর্তভাবেই সঙ্গী হবে গণমাধ্যমের। প্রযুক্তি আসবে, প্রযুক্তি গৃহীত হবে এবং প্রযুক্তি ব্যবহৃত হবে, এইটা অটোমেটিক্যালি হবে বলে আমার ধারণা। এত ভাবনা চিন্তা করে যে হওয়ার কথা সেইটা হবে না, এটা স্বতঃস্ফূর্তভাবে হবে। শুধু তথ্যই নয়, গণমাধ্যম মানুষের আনন্দের অপার উৎস হবে বলেও প্রত্যাশা করেন এই বরেণ্য শিল্পী। আনন্দের দিকটা রাখতে হবে। পার্থ সঞ্জয়, ৭১, ঢাকা। আমরা পার্থ সঞ্জয়ের প্রতিবেদনটা দেখছিলাম এবং ফারানান্সি, দেখুন আমরা সাধারণত যারা হট সিটে বসছি কিংবা যারা আসলে সংবাদের পেছনে ছুটে ক্যামেরার লেন্সে ঘটনাগুলো তুলে আনছি, সরাসরি দর্শকদের সাথে সেগুলো দেখাতে পাচ্ছি, আমরা কানেক্ট হতে পারছি। কিন্তু এই কর্মযোগের পেছনে যারা আছে তাদের কথা তো আসলে আমরা খুব একটা বলি না, বলার সুযোগ হয় না। বিশেষ দিনে সেই সুযোগটা নিব কিনা আমরা? অবশ্যই নিব না কেন, কারণ পর্দার পেছনে যারা থাকে তারা যদি আমাদেরকে কাজটা এগিয়ে না দিত, তারা যদি না থাকতো, আসলে আমরা আসলে পর্দায় এখানে বসতে পারতাম না, হয়তো বা আমাদের কাজটা দেখাতে পারতাম না। আমাদের একজন সহকর্মী রয়েছেন, তিনি নিউজ রুমে অপেক্ষা করছেন, সহযোগী প্রযোজক মানসুরা স্পৃহা রয়েছেন আমাদের সাথে। স্পৃহা, কেমন আছেন? জন্মদিনের শুভেচ্ছা, আপনাকে বেশ রঙিন লাগছে। আপনাকে অনেক শুভেচ্ছা ন্যান্সি, একই সাথে রাকিব হাসান, আপনাকে অনেক শুভেচ্ছা। খুব ভালো আছি। স্পৃহা, একটু জানতে চাই যে আপনারা পর্দার আড়ালে কাজ করেন, এই যে 14 থেকে 15তে ৭১ টেলিভিশন এসেছে, ৭১ টেলিভিশনকে নিয়ে ভালো লাগার অনুভূতিটুকু একটু যদি বলতেন। আসলে অনুভূতি একটু অন্যরকম, আবেগী বলা যায়। কারণ আমরা ৭১ যেমন 1, 2, 3 করে বাড়ছে, আমরাও একই সাথে বড় হচ্ছে এবং বুড়ো হচ্ছি। সত্যি কথা বলতে কি, ইউনিভার্সিটির গণ্ডি পেরিয়ে ৭১ টেলিভিশনে আমার প্রথম চাকরি জীবন বলা যায়, সেটা হচ্ছে শুরু হয়েছিল ৭১-এ, সেই 14 বছর 4 মাস আগে। মানে ৭১-এর আজকের যে 21শে জুন, তারও 4 মাস আগে আমার যাত্রা শুরু হয়েছিল ৭১-এ। এবং এই ৭১-এর ঈদ গাথা থেকে শুরু করে সমস্ত কিছু আমরা একসাথে দেখেছি, এর ভালো মন্দ স্রোত সবকিছুই আসলে একসাথেই আমরা ফলো করেছি, বা মানে সবকিছু আমরা একসাথেই করেছি। তো ৭১-এর
ভালো লাগা যে হ্যাঁ, একাত্তর মানুষের আস্থার জায়গায় একটা জায়গায় গিয়েছে, বা আমাদের অনেক হ্যাঁ, এবং সেই আস্থার জায়গাটা আসলে আমরা নিজেরাই কথা বলে বুঝতে পারি। স্পৃহা, একটা বিষয় একটু বলবেন। আমার সঙ্গে যিনি আছেন ফারহানা ন্যান্সি, তার একটা প্রতিবেদন আমরা দেখছিলাম। প্রতিবেদনের একটা অংশে তিনি বলছিলেন ফিনিক্স পাখির মতো ফিরে আসা একাত্তর টেলিভিশনের। সেই ফিরে আসার কর্মযোগে যারা মূল চালিকা শক্তির ভূমিকা রেখেছিল তারা নিঃসন্দেহে এই প্রোডাকশন ডিপার্টমেন্ট, প্রযোজনা বিভাগ, তারই একজন সদস্য আপনি। ওই অভিজ্ঞতাটা সংক্ষেপে জানাবেন আমাদেরকে একটু। আসলে রাকিব হাসান, সত্যি কথাই তাই। আমি ন্যান্সি আপুকে আজকে এসেই বলছিলাম যে আপনার প্যাকেজটা আমি বাসায় বসে দেখছিলাম, এবং সত্যি কথা বলতে ওটা দেখতে গিয়ে যেমন করে আমরা মানে আনন্দ হচ্ছে যে আজকে আমাদের জন্মদিন, একইভাবে চোখের এক কোণে কোথায় যেন পানি চিকচিক করছিল। বিকজ অফ আমরা যখন 5ই আগস্ট এই নিউজের স্টিয়ারিং এ আমি লাস্ট নিউজটা করেছিলাম, আমি বসেছিলাম, আমার সহকর্মীরা এসে যখন বলছে যে অন্য পাশে আমাদের আক্রমণ করার জন্য লোকজন আসছে, আমরা কিন্তু বুঝতে পারছিলাম না যে একটা নিউজ চ্যানেল যেখানে জাস্টিন আমাদের মেইন টার্গেট, আমাদের অলওয়েজ লাইভ থাকতে হবে, আমি আমার স্টিয়ারিংটা ছাড়বো কিনা। তো ওখান থেকে আমরা ডিসিশন, মানে কত শর্ট টাইমে আমরা ডিসিশন নিয়ে এখান থেকে আমাদের অন্যান্য সহকর্মী সবাই মিলে আমরা বের হয়েছি। এবং আমি জানি না আপনারা যে ছবিতে দেখতে পেয়েছেন যে আমাদের যে ধ্বংসযজ্ঞ, হয়তো ওই ধ্বংসযজ্ঞের ভিতরে আমাদেরও হয়তো বিলীন হয়ে যেতে হতে পারতো, কিন্তু তারপরেও আমরা ঘুরে দাঁড়িয়েছি। সত্যিই আমরা ফিনিক্স পাখির মতো আবার ফিরে এসেছি সবার ভালোবাসা পেয়ে। আর এবার আমরা 15তে পা দিচ্ছি, আশা করি আমরা এটা অজস্র বছর আমরা এরকম একাত্তরকে দেখতে পাবো। একদম একদম। স্পৃহা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। স্পৃহা আসলে আমাদেরকে আবেগের কথা, একাত্তরকে নিয়ে যে ভালোবাসার কথা, সেই কথা জানাচ্ছিল। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি এবং স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলেছেন সংস্থাটির বৈষম্যের শিকার ডিলাররা। রোববার এক সংবাদ সম্মেলনে তারা জানিয়েছেন 2007 সাল থেকে প্রায় 10,000 ডিলার ন্যায্য মূল্যের পণ্য ভোক্তাদের কাছে পৌঁছে দিচ্ছে। কিন্তু টিসিবির বর্তমান চেয়ারম্যান অযৌক্তিকভাবে আইন এবং সরকারি নীতির তোয়াক্কা না করে কোনো ব্যাখ্যা ছাড়া পুরনো ডিলারদের বাতিলের পায়তারা করছেন। আর যে সমস্ত এলাকায় টিসিবি পণ্যের কোনো গ্রাহক নেই সেখানে একাধিক ডিলার নিয়োগ দিচ্ছেন। এছাড়া কোনো কারণ ছাড়াই পুরনো ডিলারদের সাথে টিসিবি চুক্তি নবায়ন করছে না বলেও অভিযোগ রয়েছে তাদের। যে সকল ওয়ার্ডের কার্ড সংখ্যা একেবারেই কম বা নগণ্য, সেখানে 2 থেকে 3 বা তারও বেশি ডিলারকে নবায়ন চুক্তি করতে বলা হয়েছে। টাকার বিনিময়ে টিসিবির কর্তৃপক্ষ মৃত ব্যক্তিকেও টিসিবির সাথে নবায়ন চুক্তি করার জন্য নির্দেশনা প্রদান করেছেন। অন্যদিকে আইনগতভাবে সঠিক এবং জেলা প্রশাসক কর্তৃক সুপারিশপ্রাপ্ত দীর্ঘদিনের অভিজ্ঞ ও পুরানো ডিলারদেরকে ডিলারশিপ বাতিল করেন। এক্ষেত্রে টিসিবি কর্তৃপক্ষ সকল প্রকার আইন কানুন, বিধি বিধান, নিয়ম কানুনের বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলেছেন। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন একাত্তর ইউটিউব চ্যানেল। থাকুন একাত্তরের সাথে।